কাঁদে না মা, ও তোমার বড় ভাই হয়, ওর একটু রাগ বেশি। রাগের মাথায় অমন করে ফেলেছে। এখন লক্ষ্মী মেয়ের মতো কান্না থামাও। তুমি যদি কান্না থামাও তাহলে তোমাকে অনেকগুলো চকলেট এনে দেবো। চকলেটের কথা শুনে রূপার কান্নার ব্যাগ কমে এলো। সে ছলছল চোখে এহসানের দিকে তাকিয়ে নিষ্পাপ স্বরে প্রশ্ন করলো, সত্যি বলছেন আঙ্কেল, আমাকে অনেকগুলো চকলেট দিবেন তো? এহসান রহমান মৃদু হেসে রূপার নরম গাল দুটো টেনে দিয়ে বললেন, হ্যাঁ সোনা, দেবো। আর শোনো, আঙ্কেল নয়, আজ থেকে আমি তোমার বাবা। আমাকে তুমি বাবা বলে ডাকবে, মনে থাকবে তো? রূপা কিছুক্ষণ গম্ভীর হয়ে ভাবুক গলায় বলল, কিন্তু আমার তো বাবা আছে, আর মা শিখিয়েছে বাবার বয়সী সবাই আঙ্কেল হয়। তাহলে আপনিও তো আমার আঙ্কেল। এহসান রহমান মৃদু হেসে রূপাকে বুঝিয়ে বললে, আমার বাবা অন্য কেউ ছিল ঠিকই, আজ থেকে তোমার বাবা তোমার আঙ্কেল আর আমি তোমার বাবা। রূপা অবাক হয়ে ডাগর ডাগর চোখ শুধালো, বাবা কি পাল্টানো যায়? হ্যাঁ মা, যাই। রূপা এবারে একটু ভেবে মাথা নাড়িয়ে সায় দিল, আচ্ছা ঠিক আছে, আমার ওই বাবা তো আমাকে আদর করতো না, আর আপনি আমাকে অনেক আদর করেন, তাই আজ থেকে আমি আপনাকে আমার বাবা বানিয়ে ফেললাম। এখন জলদি আমার গালে একটা চুমু দেন। এহসান রহমান রূপার নিষ্পাপ আবদারে আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি মুহূর্তে রূপার নরম গালে সজোরে একটা চুমু খেয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিলেন। দূর থেকে এই দৃশ্য দেখে বাঁধনের শরীরে রক্ত টকবক করে ফুটছে, আর হাতের লাঠিটা মুঠোর ভিতরে আরো শক্ত হয়ে এলো। সে কিছুতেই এইসব সহ্য করতে পারছে না। তার জন্মদাত্রী মায়ের জায়গায় অন্য এক মহিলাকে বসিয়ে ক্ষান্ত হননি। তার বাবা ওই বাইরের মেয়েটাকে নিজের মেয়ের মতো আগলে নিয়ে আদর করছে, অথচ সে যে রেগে আছে তার বাবা তার মানানোর বা তার কাছে আসার একবারও চেষ্টা করলো না। বাঁধনের মনে বিষাক্ত এক সংশয় দানা বাঁধলো। তবে কি সত্যিই তার বাবা নতুন মানুষের দেখা পেয়ে পুরনো সবটুকু স্মৃতি আর আপন ছেলেকে এক নিমেষেই ভুলে গেলেন? কেটে গেছে বেশ কিছুদিন, কিন্তু এই কয়েকদিনে কিছুই স্বাভাবিক হয়নি, বরং আরো অস্বাভাবিক হয়ে উঠেছে। বাঁধন রজনীকে সহ্য করতে পারে না, আর সাথে রূপাকেও দুই চোখে দেখতে পারে না। দেখলেই মেয়েটাকে অহেতুক বকাবকি করে। রজনী অনেকবার বাঁধনের সাথে কথা বলার চেষ্টা করেছে, তার মন জয় করতে চেয়েছে, কিন্তু বাঁধন তাকে ততবারই খারাপ মহিলা বলে সম্বোধন করে দূরে ঠেলে দিয়েছে। এহসান আর বাঁধনের সম্পর্কের মাঝে এখন বিশাল এক দেওয়াল দাঁড়িয়ে গেছে। এহসান কিছু বললে বাঁধন উত্তর দেয় না, যতটুকু পারে তার বাবা থেকে দূরে দূরে থাকে। বাঁধন নিজেকে একদম গুটিয়ে নিয়েছে, কারোর সাথে কথা বলে না, শুধু তার স্কুল আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। সে যেন এক অদৃশ্য শহর তৈরি করে সবার কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলেছে। তবে আকাশের সঙ্গে রূপার দারুণ মিল হয়েছে। আকাশ সময় পেলে রূপার সাথে খেলাধুলো করে মাতিয়ে রাখে। আজও বিকালে আকাশ আর রূপা লুকোচুরি আর ছোঁয়াছুঁয়ি খেলছে। আকাশ আগে আগে দৌড়াচ্ছে, আর রূপা খিলখিল করে হাসতে হাসতে তার পিছন পিছন ছুটছে। আকাশ দৌড়াতে দৌড়াতে ছাদে উঠে গেল, আর তার পিছনে পিছনে রূপাও ছাদে এলো। ছাদের দোলনায় বসে তখন বাঁধন আপন মনে বই পড়ছিল। আকাশ আর রূপাকে ছাদে দেখে চরম বিরক্ত হল। ছাদ থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে সে যখনই পা বাড়ালো, ঠিক তখনই আকাশ এসে বাঁধনের চারপাশে ঘুরতে লাগলো। রূপাও তাকে ধরার জন্য বাঁধনের চারপাশ দিয়ে চক্কর খেতে শুরু করলো। বাঁধন রেগে ফেটে পড়ে বলল, কি হচ্ছে কি এসব? আকাশ বাঁধনকে ঘিরে ঘুরতে ঘুরতে মজা করে বলল, এই পুচকি আমাকে ধরবে বলছে, তাই দেখছি ও আমাকে কিভাবে ধরে। রূপা জেদ ধরে বলল, তোমাকে আজ আমি ধরেই ছাড়বো, দেখো তুমি। আকাশ হাসতে হাসতে বলল, আয় দেখি কেমন পারিস। দৌড়াতে দৌড়াতে বাঁধনের সাথে রূপা জোরে ধাক্কা খেলো। বাঁধন রেগে হিতাহিত জ্ঞান হারিয়ে হাতের বইটা সজোরে ছুঁড়ে মারলো রূপার দিকে। বইটা সোজা গিয়ে রূপার চোখে লাগলো। মুহূর্তেই রূপা যন্ত্রণায় চোখ চেপে ধরে মেঝেতে বসে পড়লো। চোখের তীব্র জ্বালায় ডুকরে কেঁদে উঠলো। আকাশ ভয় পেয়ে সাথে সাথে রূপার চোখ দেখতে দেখতে বাঁধনের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলো, তুই এটা কি করলি? ওর দিকে বই কেন ছুঁড়ে মারলি? বাহাদুর নিষ্ক্রিয় ভাবে পাশ থেকে বইটা তুলে নিয়ে নির্দয় স্বরে বলল, ইচ্ছে হয়েছে মেরেছি। এই মেয়েটা বারবার আমার চোখের সামনে কেন আসে? বারণ করেছিলাম না এই মেয়েটা যেন আমার চোখের সামনে না আসে। ক্ষোভ নিয়ে বলল, ও তো ছোট্ট বোন বাঁধন, বোনের সাথে কেউ এমন জানোয়ারের মতন আচরণ করে? বাঁধন এবার তর্জনী উঠিয়ে কঠোর কণ্ঠে বলল, দেখ আকাশ, এমন কোনো কথা বলিস না যাতে তোর সাথেও আমার সম্পর্ক খারাপ হয়ে যায়। এই মেয়েটাকে আর ওই মহিলাকে দেখলে আমার পিত্তি জ্বলে ওঠে ঘৃণায়। ঘৃণা লাগে আমার। মা আর মেয়ে দুজনকেই বলে দিবি ওরা যেন সবসময় আমার থেকে দূরে থাকে। ওকে আবার বাঁধন মেরেছে? এহসানের কথায় রূপা ফুপিয়ে কাঁদতে কাঁদতে হ্যাঁসূচক মাথা নাড়ল। রজনী নিজের শাড়ির আঁচল দিয়ে ফু দিতে দিতে রূপার চোখে উষ্ণ ভাব দিচ্ছে যাতে ব্যথা একটু উপশম হয়। এহসানের উদ্দেশ্যে আকাশ সবটুকু খুলে বলল, আচ্ছা আসলে হঠাৎ রাগ হয়ে গেছিল, তাই বাঁধন ওর দিকে বই ছুঁড়ে মেরেছে। এহসান রহমান অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, সমস্যা কি ওর? দিন দিন ছেলেটা এত বেয়াদব হচ্ছে কেন? বেয়াদবের আব্বা হব, তাতে কোনো সমস্যা আপনার? বাঁধনের তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনে চোখ
চমকে পিছনে তাকালেন। সিঁড়ি দিয়ে গটগট করে নামছে বাঁধন। তার দু চোখে এখনো অবজ্ঞা আর তাচ্ছিল্য। হাজী রহমান দ্রুত পায়ে বাঁধনের কাছে এগিয়ে এলেন। দাদু ভাই, ও তো ছোট্ট একটা মেয়ে, ওকে এইভাবে সারাক্ষণ মারো কেন? বাঁধন দাদাকে উদ্দেশ্য করে কাঠখোট্টা গলায় বলল, আমার সীমানায় আসলে শুধু মার কেন, মেরেও ফেলতে পারি আমি। এহসান রহমান এবার সজোরে গর্জে উঠলেন। বাঁধন ভুরু কুঁচকে বাবার দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বলল, গলার আওয়াজটা একটু কমান, বিরক্ত লাগে আমার। ওয়াইদাবে, আমি এখানে পানি খেতে এসেছি, এসব ফালতু কথা শুনতে না। বাঁধন কাউর দিকে ভ্রুক্ষেপ না করে পানি খেয়ে ধীর পায়ে সেখান থেকে চলে গেল। এহসান রহমান অসহায় চোখে হাজী রহমান দিকে তাকিয়ে আক্ষেপ নিয়ে বললেন, বাবা দেখছো ও দিন দিন কতটা সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমাকে আজকাল ন্যূনতম সম্মানটুকুও দিচ্ছে না ও। হাজী রহমান দীর্ঘশ্বাস ফেলে এহসানের কাঁধে হাত দিয়ে সান্ত্বনার স্বরে বললেন, শান্ত হ, রেগে আছে ও, আর কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে। মাকে বড্ড বেশি ভালোবাসতো তো, অন্য কাউকে সেই জায়গায় মানতে ওর অনেক কষ্ট হচ্ছে। তার পাশে ঘুটঘুটে অন্ধকার আর নিঝুম রাত, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। চোরের মতন পা ফেলে চুপি চুপি বাঁধনের রুমের সামনে এসে দাঁড়ালো। তার উদ্দেশ্য হলো বাঁধনের চকলেট গুলো চুরি করা। দুপুরে সে যখন এইদিকে এসেছিল তখন বাঁধনের পড়ার টেবিলে কিছু চকলেট দেখেছিল। তখনই মনে মনে মতলবের যে সেগুলো তাকে নিতেই হবে। দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলো ঘরে কেউ নেই, পুরো ঘরটাই ফাঁকা। মুহূর্তেই সে বিড়ালের মতন ঘরে ঢুকে সরাসরি পড়ার টেবিলের কাছে চলে এলো। চকচকে চকলেটের প্যাকেটগুলো দেখতেই তার চোখ চকচক করে উঠলো। সে ঝটপট যেই না কয়েকটা চকলেট তুলে দৌড় দিতে যাবে, অমনি তার কোনোয়ের ধাক্কায় টেবিলে থাকা বাঁধনের মায়ের ছবিটা মেঝেতে পড়ে গেল। শব্দ ঘরটায় ঠাস করে কাঁচ ভাঙার শব্দ হলো, আর ছবিটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো। রূপা ভয়ে কাঠ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়লো। ঠিক সেই মুহূর্তে বারান্দা থেকে বাঁধন ঘরে ঢুকলো। রূপাকে নিজের ঘরে দেখে বাঁধন রেগে ফেটে পড়ে যেই না কিছু বলতে যাবে, অমনি তার চোখ গেল মেঝের দিকে। রূপার পায়ের কাছে তার মায়ের শেষ স্মৃতিটুকু ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। বাঁধন যেন নিজের অজান্তেই মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লো। সে কাপা কাপা হাতে ভাঙা ছবিটা তুলে ধরলো। ছবির চারপাশটা ভেঙে গেছে, আর মাঝখানের কাজটা ফেটে এমন ভাবে চুরমার হয়েছে যে তার মায়ের মুখ আর স্পষ্ট দেখা যাচ্ছে না। বাঁধনের পাথরের মতন শক্ত চোখ দুটো এবার ভিজে উঠলো। আর দু ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়লো ভাঙা কাচের ওপর। তার মুখ দিয়ে শুধু একটি হাহাকার মাকা শব্দ বেরিয়ে এলো, মা। মুহূর্তের মধ্যেই বাঁধনের চোখ দুটো অগ্নির গোলার মতো জ্বলে উঠলো। আর সেই ছোট্ট অবুঝ মন তখনও ভাবছে চকলেট চুরির অপরাধে বুঝি তাকে মার খেতে হবে। ভয়ে তার হাত দুটো সে পিঠের পিছনে শক্ত করে লুকিয়ে ফেললো, যাতে হাতের মুঠোয় থাকা চকলেটগুলো কোনোভাবে বাঁধনের নজরে না পড়ে। কিন্তু বাঁধনের মাথার ভিতরে তখন অন্য এক প্রলয় শুরু হয়েছে। আর মায়ের শেষ স্মৃতিটুকু এই মেয়েটা এক নিমেষেই ধুলোয় মিশিয়ে দিল। এই চিন্তাটায় তার কিশোর মনে দাবানলের মতন ছড়িয়ে পড়লো। হিতাহিত জ্ঞান হারিয়ে পাশ থেকে একটা ভারী পাথরের ফুলদানি তুলে নিল। রূপা কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে সেই ফুলদানি দিয়ে বাঁধন আঘাত করলো রূপার কপালে। এক বুক ফাটানো আর্তনাদে পুরো বাড়ি প্রকম্পিত করে তুললো রূপা। আঘাতের চোটে তার হাতের বাঁধন আলগা হয়ে গেল। পরিচিত চকলেটগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। রূপার কপাল চিরে ফিনকি দিয়ে তাজা রক্ত বের হতে লাগলো। এই যন্ত্রণায় কপাল চেপে ধরে মেঝেতে লুটিয়ে পড়লো। বাঁধন তখনও রাগে হাঁপাচ্ছে, তার নিঃশ্বাসগুলো তপ্ত আগুনের মতন বের হচ্ছে। তার সামনে নিথর হয়ে ছটপট করছে রূপা। মেঝের শুভ্র কার্পেট লাল রক্তে ভিজে যাচ্ছে, কিন্তু বাঁধনের পাথর মনে বিন্দু মাত্র মায়া উদয় হলো না। শীতল আর হিংস্র চোখে রূপার ওই মৃত্যু যন্ত্রণা দেখছে। রূপার ওই আকাশ ফাটানো চিৎকার শুনে রজনী উন্মাদের মতো দৌড়ে বাঁধনের ঘরে এলো। নিজের কলিজার টুকরো মেয়ের রক্তাক্ত অবস্থা থর হয়ে পড়ে থাকতে দেখে রজনীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। চিৎকার করে রূপার রক্তাক্ত মাথাটা নিজের কোলে তুলে নিল এবং আর্তনাদ করে উঠল, ও আল্লাহ, সোনা, কি হয়েছে তোর? মাথায় এত রক্ত কেন? সোনা মা, ও মা, একবার চোখ খোল। রজনী সে বুক ফাটানো আর্তনাদে পুরো বাড়ির কোণ পর্যন্ত কেঁপে উঠলো। এই চিৎকার শুনে বাড়ির সবাই হন্তদন্ত হয়ে বাঁধনের ঘরের দিকে ছুটে এলো। এহসান রহমান ঘরে ঢুকে রূপার রক্তাক্ত আর নিথর শরীরটা দেখে শিউরে উঠলো। তখনই তার জ্বলন্ত দৃষ্টি গিয়ে পড়লো পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে থাকা বাঁধনের ওপর। বাঁধনের হাতে তখনও সেই রক্তাক্ত ফুলদানি, আর চোখ দুটো রাগে আর উত্তেজনায় টকটকে লাল হয়ে আছে। এহসান রহমানের আর এক মুহূর্ত সময় লাগলো না বুঝতে যে রূপা
পারে এই করুণ দশা বাঁধনের কারণেই। মুহূর্তের মধ্যে এহসান রহমান দিগ্বাদিক জ্ঞান হারিয়ে বাঁধন বলে চিৎকার করে তার দিকে তেড়ে গেলেন। তিনি বাঁধনকে প্রহার করার উদ্যত হলে আতিক রহমান ও শিলা রহমান পিছন থেকে জাপটে ধরলো, কোনো মতে শান্ত করার চেষ্টা করলো। এহসান রহমান আক্রোশে কাঁপতে কাঁপতে বাঁধনের দিকে আঙুল উঠিয়ে চিৎকার করে উঠলেন, হারামজাদা, তোর এত বড় সাহস! তুই আমার মেয়ের মাথা ফাটালি, আজই আমি তোকে পুলিশের হাতে তুলে দেব। ওদিকে রূপার অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটা ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। তার এই অবস্থা দেখে হাজী রহমান দেরি না করে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকলেন। অ্যাম্বুলেন্স আসার সাথে সাথে রূপাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এহসান রহমানের ক্ষোভ তখনও কমেনি। তিনি ক্রমাগত পুলিশ ডাকার হুমকি দিতে থাকলেন। বাড়ির পরিস্থিতি যে হাতের বাইরে চলে যাচ্ছে এবং নিজের আদরের নাতিকে জেল হাজত থেকে বাঁচাতে হলে চরম কিছু করতে হবে তা হাজী রহমান ভালোভাবেই বুঝতে পেরেছিলেন। তিনি আড়ালে গিয়ে অত্যন্ত কাঁপা কাঁপা হাতে কাউকে ফোন করে অত্যন্ত গম্ভীর ও চাপা স্বরে বললেন, শোনো, আজকে রাতের মধ্যেই পাসপোর্ট ও ভিসার ব্যবস্থা করো। কত টাকা লাগে আমি সব দেব। হাজী রহমান বুঝতে পেরেছিলেন যে বাড়ির পরিস্থিতি যেই পর্যায়ে পৌঁছাচ্ছে তাতে বাঁধনকে এখানে রাখা আর নিরাপদ নয়। এহসান সত্যি সত্যি পুলিশে দিয়ে দেবে, যতই নিজের ছেলে হোক। অন্যায়ের প্রতিবাদ করতে এহসান পিছপা হবেন না। তাই তিনি বিন্দুমাত্র সময় নষ্ট না করে পাকাপোক্ত ব্যবস্থা করে ফেললেন। সেই দিনের পরের দিনই সবাই যখন হাসপাতালে, হাজী রহমান অনেক জোরাজোরি আর বহু কষ্টে বাঁধনকে বুঝিয়ে তিনি এয়ারপোর্টে নিয়ে গেলেন। বাঁধনের জেদ আর অভিমানের পাহাড় তখনও কমেনি, কিন্তু দাদার এতবার অনুরোধ সে ফেলতে পারল না। বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব বুঝিয়ে দিয়ে হাজী রহমান বাঁধনকে ভোর 7টায় দুবাইয়ের ফ্লাইটে তুলে দিলেন। দুবাইয়ে হাজী রহমানের জানপ্রিয় এক বন্ধু থাকেন। তিনি আগে ভাগে সব পরিস্থিতির কথা তাকে খুলে বলেছিলেন। বন্ধুকে অনুরোধ করেছিলেন যাতে সময় মতো বাঁধনকে এয়ারপোর্টে গিয়ে রিসিভ করেন, নিজের হেফাজতে নিয়ে যান। জাহাজটি যখন রওনা ছাড়লো, হাজী রহমান এক দীর্ঘশ্বাস ফেললো। হয়তো এই দূরত্বই একদিন সব ঘৃণা ধুয়ে মুছে সাফ করে দেবে। অবশেষে এক বুক ঘৃণা আর তীব্র দহন নিয়ে বাঁধনে দুবাই উদ্দেশ্যে পাড়ি জমালো। সেই বাড়িতে তার শৈশব কেটেছে, সেই বাবার স্নেহে সে বড় হয়েছে, সেই বাবার সবকিছু আজ তার কাছে বিস্ময়। যাওয়ার সময় তার চোখে জল ছিল না, ছিল কেবল শুধু সংকল্প। মায়ের শেষ স্মৃতিটুকু হারিয়ে যাওয়ার যন্ত্রণা আর বাবার বদলে যাওয়া রূপ তাকে এক নিষ্ঠুর মানুষে পরিণত করে পাঠালো মরুভূমির দেশে।